গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মাই ওয়ার প্রতিশোধ। আজকে পঞ্চম পর্ব। চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করলাম আমি। উদ্বিগ্ন চোখে তাকালাম শহরের পেছনের উঁচু পাহাড়টার দিকে। 2 মাইল দূরে ওটা ঢালের গা থেকে কুয়াশা মিলিয়ে যেতে শুরু করেছে, কিন্তু ধোঁয়া দেখতে পাচ্ছি না। দুশ্চিন্তায় পড়ে গেলাম। সবকিছু ওদের সময় জ্ঞানের উপর নির্ভর করছে। আক্রমণ শুরু করতে যদি দেরি করা হয়, বিপদে পড়ে যাব আমরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তেতে উঠবে এই টিলা, অথচ যোদ্ধাদের জিভ ভেজানোর মতো এক বিন্দু পানি নেই আমাদের কাছে। খরতাপের মধ্যে এখান থেকে লড়াই চালানো স্রেফ অসম্ভব হয়ে পড়বে। যা করার তা করতে হবে রোদ চড়ার আগেই। পূবাকাশে সূর্য ভালো মতো হেসে উঠতেই নিচে জড়ো হওয়া মাটুকু যোদ্ধাদের মধ্যে রই রই রব উঠল। এরপর শোনা গেল সমস্বরে মন্ত্র আওড়ানোর আওয়াজ। সংখ্যায় প্রায় 1,500 ওরা। সম্মিলিত কণ্ঠের কারণে ঢাকা পড়ে গেল আর সব শব্দ। খানিক পরে কয়েকটা গুলি ছোড়া হলো আমাদের দিকে। বুঝলাম একা আমরা নই, প্রতিপক্ষের হাতেও আগ্নেয়াস্ত্র আছে। অবশ্য গুলিগুলোর কোনো ক্ষতি করতে পারল না আমাদের। মাথার উপর দিয়ে লক্ষ্যভ্রষ্টের মতো উড়ে গেল। হামলা শুরু হতে যাচ্ছে, তার আলামত দেখা গেল নিচে। 3 ভাগে বিভক্ত হয়ে গেল যোদ্ধারা। এক এক ভাগে 500 দুর্ধর্ষ যোদ্ধা টিলার 3 দিকে অবস্থান নিল। তারপর একযোগে গুলি ছুটতে ছুটতে ছুটে এলো আমাদের লক্ষ্য করে। ভালো মতো আড়াল নিয়েছি আমরা, কাজেই গুলিতে কেউ হতাহত হলাম না। একটু পর গোলাগুলির তোর খানিকটা কমে এলে একটা পাথরের উপর উঠলাম। টিলার ঢাল আর চারপাশে সমতল এলাকা ভালো মতো দেখে নেবার ইচ্ছে। চেঁচিয়ে বুটিয়ানদেরকে নির্দেশ দিলাম আমার সংকেত পাবার আগে একটা কার্তুজও যেন অপচয় না করে। গুলি যখন করবে তা করতে হবে বন্দুক নিচের দিকে ধরে। লোড করার সময় বেশি নেওয়া যাবে না। ভেবেচিন্তে নির্দেশ দিচ্ছি এই। স্থানীয় এই আদিবাসীদের হাতে বেশিরভাগই পুরনো আমলের গাদা বন্দুক। রেঞ্জ অত্যন্ত কম। এদের হাতে টিপও মুঠোই ভালো না। অস্ত্রগুলোর সর্বোচ্চ কার্যকারিতা দেখতে হলে শত্রুকে কাছে পেতে হবে। আসছে মাটুকোরা। টিলার 80 গজের মধ্যে পৌঁছে গেল বিনা বাধায়। লক্ষ্য করলাম সারিবদ্ধভাবে এগোচ্ছে যোদ্ধারা, গায়ে গা ঘেঁষে। তাতে আমাদের অসুবিধায়। গুলি করব মাকমাজান? জানতে চাইল বুটিয়ানা দলপতি। না না, মাথা নাড়লাম। অপেক্ষা করো। কমছে দূরত্ব। 60 গজ, 50, 40, 30। আর দেরি করার মানে হয় না। চেঁচিয়ে উঠলাম সর্বশক্তিতে, ফায়ার! সবার আগে আমি নিজেই ঘোড়া দাবালাম আমার 8 বোরের রাইফেলের। আমার উদাহরণ অনুসরণ করল বাকিরা। বজ্রপাতের মতো সম্মিলিত আওয়াজে কেঁপে উঠল পুরো টিলা। বাতাস বিদীর্ণ হয়ে গেল একের পর এক ছুটতে থাকা গুলিতে। এর ফলাফলও পাওয়া গেল তৎক্ষণাৎ। মাত্র 30 গজ দূরে ছিল মাটুকোরা। এত কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট হবার কোনো সম্ভাবনা নেই। প্রথম ধাক্কাতেই সামনের এক সারি যোদ্ধা খতম হয়ে গেল। বাকিরা ছড়িয়ে পড়ল দুপাশে, উন্মুক্তের মতো ছোটাছুটি করছে আড়াল পাবার আশায়। দ্বিতীয় দফা গুলিতে আরও একদল ধরাশায়ী হল। ব্যাস, সম্মুখ সমরের ইচ্ছে উবে গেল তাদের মাঝ থেকে। উল্টো ঘুরে পরিমরি করে ছুটল সবাই। যতক্ষণ ওরা রেঞ্জের মধ্যে থাকল গুলি চালিয়ে গেলাম আমরা। পেছন থেকে ঘায়েল করলাম একের পর এক শত্রুকে। এক পর্যায়ে চেঁচিয়ে গুলি থামাবার নির্দেশ দিলাম আমি। শত্রুরা নাগালের বাইরে চলে গেছে। আর গোলাগুলি করে লাভ নেই। বুটিয়ানাদের মাঝে উল্লাসের রোল পড়ল। 50 জনের বেশি মাটুকু খতম হয়ে গেছে, অথচ আমাদের একজনও আহত হয়নি। চমৎকার সাফল্য, সন্দেহ নেই। কিন্তু আমার মন আচ্ছন্ন হয়ে আছে উদ্বেগে। এখনো পর্যন্ত শহরের পেছনে ধোঁয়া উঠতে দেখছি না। হলোটা কি? পরের 8 ঘন্টা কেটে গেল নিরুদ্রূপে। এরপর নতুন কৌশল অবলম্বন করল মাটুকোরা। একযুগে আক্রমণ করার কুফল বুঝতে পেরেছে, তাই ছড়িয়ে ছিটিয়ে পড়ল। ছোট ছোট জটলা হয়ে ছুটে এলো আমাদের দিকে। এক এক দলে বড়জোর 5-6 জন। টিলার গোড়ার কাছে প্রান্তর এবড়োথেবড়ো মাটি। স্বাভাবিক আড়াল ব্যবহার করে এগোচ্ছে ওরা। ঘায়েল করা কঠিন, তারপরও
অনেককেই খতম করলাম, কিন্তু সমস্যা হলো প্রতিটি শটের জন্য ভালো নিশানার প্রয়োজন হচ্ছে। আমার তাতে অসুবিধে নেই, কিন্তু বুটিয়ানারা কাঁচা বন্দুকবাজ, যত না শত্রুকে ঘায়েল করছে তার চেয়ে অনেক বেশি খরচ করছে গুলি। পুরনো আমলের গাদা বন্দুকও লোড করতে প্রচুর সময় লাগছে ওদের, ফলে খুব শীঘ্রই টিলার গোড়ায় শত্রু সংখ্যা বেড়ে চলল। যা করার একা আমাকেই করতে হচ্ছে। একের পর এক গুলিতে খতম করছি এক একজন মাটুকুকে, কিন্তু খুব শীঘ্রই আমার দুটো রাইফেলেই ভীষণ গরম হয়ে গেল। ধরলেই হাতে ছ্যাঁকা খাচ্ছি। উপায়ান্তর না দেখে কিছুটা বিরতি দিতে বাধ্য হলাম ওগুলোকে ঠান্ডা হবার জন্য। সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করল মাটুকোরা। হঠাৎ আতকে উঠে লক্ষ্য করলাম হাজার খানিক যোদ্ধা জড়ো হয়ে গেছে টিলার গোড়ায়। বড় বড় পাথরের আড়ালে আশ্রয় নিয়ে ফেলেছে। ওখান থেকে অঝোর ধারায় গুলি ছুটছে। আমার 2 কুলি মারা পড়ল গুলির আঘাতে। আরেকজন হল গুরুতর আহত। বুঝতে পারলাম বেকায়দায় পড়ে গেছি। টিলার গোড়ায় ভালো কাভার পেয়ে গেছে শত্রুরা। ওদেরকে ঘায়েল করতে পারছি না কিছুতেই। সঙ্গীদের নির্দেশ দিলাম অযথা আর গুলি না ছুটতে, বরং অস্ত্র লোড করে অপেক্ষা করতে লাগলো মাটুকুদের জন্য। কথা শেষ হতে না হতেই প্রচণ্ড হুঙ্কার ভেসে এলো নিচ থেকে। পর মুহূর্তে পিঁপড়ের মতো পিলপিল করে ধেয়ে এলো মাটুকু যোদ্ধারা। পাগলের মতো টিলার ডাল বাইছে ওরা। এগোবার গতি অবিশ্বাস্য। এত দ্রুত ওরা উঠে আসতে পারবে তা ভাবিইনি। ফায়ার! চেঁচিয়ে উঠলাম আবার। গর্জে উঠল আমাদের সবার অস্ত্র। কাতারে কাতারে অকাতরে ঢলে পড়তে শুরু করল মাটুকুরা, কিন্তু দমল না। মরিয়া হয়ে হামলা চালাচ্ছে ওরা। কিছুতেই ওদের গতি রুদ্ধ হবে না। সামনের জন মারা পড়লে পিছনের জন তাকে টপকে এগোতে থাকে। উন্মুক্তের মতো গুলি ছুটতে থাকলো আমাদের দিকে। খুব শীঘ্রই ওরা পৌঁছে গেল আমাদের প্রতিরক্ষা ব্যুহের প্রথম সীমানায়। শুরু হলো হাতাহাতি যুদ্ধ। এত কাছ থেকে গুলি করার কিংবা গুলি করার পর আবার অস্ত্র রিলোড করার সুযোগ নেই। তাই আগ্নেয়াস্ত্র ফেলে দিয়ে কোমরের খাপ থেকে এসেগাই বের করে আনলো বুটিয়ানারা। ঝাঁপিয়ে পড়ল শত্রুর উপর। কিন্তু সংখ্যার দিক থেকে অনেক পিছিয়ে আছি আমরা। বিপুল বিক্রমে বুটিয়ানারা বহু মাটুকুকে খতম করল বটে, কিন্তু শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হল। উপর থেকে ওদেরকে কোনো সাহায্য করতে পারল না বাকিরা। গুলি করলে আমাদের নিজস্ব লোকেই জখম হবার সম্ভাবনা আছে। ওখানে অবস্থান নেয়া আমাদের বেশিরভাগ যোদ্ধারাই মারা পড়ল। যারা বাঁচল তারা কোনো ক্রমে ছুটে এসে আশ্রয় নিল দ্বিতীয় ব্যুহের ভিতরে। ওখানে সংখ্যায় কিছুটা বেশি আছে আমরা। আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুতি নিতে কিছুটা সময়ও পেয়েছি। প্রথম ব্যুহ ধ্বংস করে দিয়ে মাটুকুরা যখন আমাদের দিকে এগিয়ে এলো, শক্ত প্রতিরোধ গড়ে তুললাম আমরা। প্রাণপণে ঠেকাতে শুরু করলাম ওদেরকে। নাকালের মধ্যে এলেই গুলি কিংবা বর্ষার আঘাতে খতম করে দিচ্ছি। টিলার গায়ে ধীরে ধীরে উঁচু হয়ে উঠেছে লাশের স্তূপ, কিন্তু সেদিকে তাকিয়ে কোনো সন্তুষ্টি অনুভব করলাম না। লোকসংখ্যা কমছে আমাদের, সেই সঙ্গে ক্লান্ত হয়ে পড়ছি। অন্যদিকে নিচ থেকে নিত্য নতুন সৈন্য এসে যোগ দিচ্ছে মাটুকু বাহিনীতে, নিহত সঙ্গীদের জায়গা পূরণ করার জন্য। হইচই করে সবাইকে উৎসাহ দিয়ে চলেছি আমি, কিন্তু ওতে কতটুকুই বা আর কাজ হয়? বুঝতে পারছি পরাজয় নিশ্চিত। আফ্রিকার এই নামহীন টিলাতে শেষ শয্যা নিতে হবে সবাইকে। আক্রমণের তোর অসহনীয় হয়ে উঠলে ঠিক করলাম পিছু হটব, আশ্রয় নেব টিলার গুহাগুলোতে। ওখানে লড়াই করতে করতে বীরের মতো মরব। কিন্তু আদেশটা দেবার সময় পেলাম না। হঠাৎ দেখতে পেলাম গতকালের সেই মাটুকু যোদ্ধাকে। একটা বর্ষা বাগিয়ে ছুটে আসছে আমার দিকে। মুখ দিয়ে ছুটছে গালাগালির তুবড়ি। এফুর উফুর হয়ে যেতাম বর্ষার আঘাতে। কোনো মতে ঝাঁপ দিয়ে সরে গেলাম ফলার সামনে থেকে। মাটিতে পড়ে একটা গড়ান খেলাম। তার মাঝে কোমরের হোলস্টার থেকে বের করে আনলাম রিভলভার। লোকটা আমার দিকে ফিরতেই শান্তভাবে গুলি করলাম ওর বুকে। ঝাঁকি খেল তার দেহ, হুড়মুড় করে পড়ে গেল ঢালের গায়ে। যাই হোক, আমাদের তখন শেষ দশা। নিশ্চিত পরাজয় মেনে নিয়েছে অনেকেই। আমার চোখের সামনেই এক বুটিয়ানা যোদ্ধাকে অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করতে দেখলাম, যদিও তাতে কোনো লাভ হলো না। তার বুকে বর্ষা গেঁথে দিল মাটুকুরা। আমার কপালেও তাই ঘটবে ভাবছি।
হঠাৎ শোরগোল উঠল শত্রুদের মাঝে। পাহাড়ের দিকে তাকাও, একদল যোদ্ধা নেমে আসছে ওখান দিয়ে। ঘাড় ফিরিয়ে তাকালাম ওদিকে। কথাটা সত্যি, দেরিতে হলেও এসে গেছে সাহায্য। পাহাড়ের ঢাল ধরে 2 সারিতে সবেগে নেমে আসছে সর্দার নালার বাহিনী। শহরের প্রথম প্রাচীরের কাছে পৌঁছে গেছে ওরা। রোদ পরে চকচক করে উঠছে ওদের শত সহস্র বর্ষা। পরে জানতে পেরেছিলাম ওদের দেরির কারণ, পথে নাকি একটা নদী পড়েছিল। বছরের এই সময়ে ওটা শুকনো থাকার কথা, অথচ ছিল না। প্রমত্তা স্রোত বইছিল, তাই ভিন্ন পথে এগোতে গিয়ে বহু সময় লেগে গেছে ওদের। ঠিক সময় পৌঁছতে পারেনি পাহাড়ের পেছনে। আমরা ওদের দেখা পাবার খানিক আগেই পৌঁছেছে। এসেই দেখতে পেয়েছে আমাদের লড়াই, তাই সময় নষ্ট না করে ছুটে এসেছে সাহায্য করতে। আগুন টাগুন জ্বালাবার সময় পায়নি। সরাসরি আক্রমণই এখন ওদের ভরসা। বুটিয়ানা বাহিনীকে শহরের লোকজন দেখতে পেয়েছে। সশস্ত্র মাটুকু যোদ্ধাদেরকে ছুটে যেতে দেখলাম পাহাড়ি ঢালের দিকে। আগ্রাসী বাহিনীকে ঠেকাতে চাইছে ওরা। প্রথম প্রাচীরে প্রতিরোধ গড়ার সুযোগ পেল না ওরা। নালার বাহিনী খুব সহজেই ওটাকে পরাস্ত করে ঢুকে পড়ল শহরের সীমানায়। দ্বিতীয় প্রাচীরের উপর অবস্থান নিল মাটুকুরা। শুরু হয়ে গেল 2 পক্ষের মধ্যে গুলি আর বর্ষা বিনিময়। শহরের 2 ফটকের দিকে নজর ফেরালাম আমি। দলে দলে নারী শিশু জমায়েত হচ্ছে ওখানে। ভয়াল যুদ্ধের মাঝে নিজেদের প্রাণ বাঁচাতে চাইছে ওরা। পালিয়ে গিয়ে সম্ভবত পাহাড়ি গুহা টুহায় আশ্রয় নেবে। এদিকে টিলার যুদ্ধেরও মোড় ঘুরে গেল। বুটিয়ানদের মূল বাহিনীকে উদয় হতে দেখে চমকে গেছে আমাদের উপর হামলা চালালো মাটুকু যোদ্ধারা। শহরকে পেছন থেকে আক্রমণ হতে দেখে ঘাবড়ে গেছে ওরা। বুঝতে পারছে টিলায় অল্প কজন প্রতিপক্ষে ঘায়েল করে কোনো লাভ হবে না। আসল লড়াইটা হচ্ছে শহরের পেছনে। ওখানেই সবার যাবার ইচ্ছে জেগে উঠল। আগ্রহ হারিয়ে ফেলল আমাদের সঙ্গে লড়াই করার। দলে দলে টিলা থেকে নামতে শুরু করল ওরা। ছুটে যাচ্ছে নতুন রণক্ষেত্রে। খুব শীঘ্রই দেখা গেল নিহত কিংবা গুরুতর আহত ছাড়া আর একজন মাটুকু নেই আমাদের আশপাশে। পেছন থেকে হামলা চালিয়ে কয়েকজনকে ঘায়েল করলাম আমরা, তবে ওদেরকে ধাওয়া করলাম না। যথেষ্ট ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আমরা। আগে বুঝে নেওয়া দরকার কতজন অবশিষ্ট আছি, গোলাবারুদই বা কতটুকু আছে আমাদের সঙ্গে। সে অনুসারে নতুনভাবে পরিকল্পনা সাজাতে হবে। মাটুকুরা চলে গেলে দলের সমস্ত লোককে একত্র করলাম আমি। হিসেব করে দেখলাম মোট 51 জনকে হারিয়েছে আমরা। মারা গেছে কিংবা মারাত্মক জখম হয়েছে এরা, আর যুদ্ধ করতে পারবে না। মাটুকুরা মরেছে আরও বেশি, তবে ওদের লাশ গোনার কোনো মানে হয় না। রান্নার পাত্রে জমানো পানি নিয়ে আসতে বললাম, তা দিয়ে কোনো মতে মুখ ভেজালাম সবাই। আহতদের সেবা শুশ্রূষার নির্দেশ দিয়ে চোখ ফেরালাম যুদ্ধের অগ্রগতি দেখতে। প্রথম প্রাচীর পেরিয়ে দ্বিতীয় প্রাচীরের কাছে চলে এসেছে নালার বাহিনী। সারিবদ্ধভাবে এগোচ্ছে ওরা। মুখে গাইছে যুদ্ধসঙ্গীত। প্রাচীরের এক একটা অংশের কাছে এসে জোট বাঁধে ওরা, একসঙ্গে হামলা করে। প্রাচীরের গা বেয়ে উপরে উঠে যেতে দেখে ওদেরকে, ঝাঁপিয়ে পড়তে দেখে অন্য পাশে। প্রতিটি আক্রমণ যে সফল হচ্ছে তা না, কখনো জিতছে কখনো হারছে ওরা। সংখ্যা কমছে ধীরে ধীরে। যুদ্ধের ভয়াবহ আরেকটা দিক হল শিকারী কুকুর। মাঝে মাঝেই আগ্রাসী বাহিনীর দিকে ভয়ানক প্রাণীগুলোকে ছেড়ে দিতে দেখলাম। কুকুরগুলো মারা যাচ্ছে শেষ পর্যন্ত, কিন্তু মরার আগে আশ্রয় কামড়ে আহত করছে একাধিক বুটিয়ানাকে। কিছু কিছু ক্ষেত্রে গলার টুটিও ছিঁড়ে ফেলছে। এত কিছুর পরও অদম্য নালার বাহিনী শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবার প্রত্যয় নিয়ে এসেছে ওরা। কিছুতেই হাল ছাড়ছে না। এর ফলাফলও মিলল। খুব শীঘ্রই পতন ঘটল দ্বিতীয় দেয়ালের। এবার শহরের মূল অংশে হামলা চালাবার পালা। ওখানে জড়ো হয়েছে প্রায় 2000 মাটুকু যোদ্ধা। সুবিধাজনক অবস্থানে আছে ওরা। বুটিয়ানা বাহিনীর ভেতরে পা রাখতেই প্রবল আক্রোশে পাল্টা আক্রমণ চালালো। দেখতে পেলাম নিজস্ব এলাকায় কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ওরা। কিছুতে ওদেরকে পরাস্ত করতে পারল না বুটিয়ানারা, বরং লাশের পাহাড় ফেলে পিছু হটতে বাধ্য হল। পরিষ্কার হয়ে গেল এভাবে কোনো সুবিধা করতে পারবে না নালার সৈন্যরা। এদের জন্য সম্পূর্ণ তৈরি হয়ে আছে শহরের মাটুকু যোদ্ধারা।
প্রতিবারের আক্রমণে শুধু লোকবল হারাবে নালা, কাজের কাজ হবে না কিছুই। ভেবে দেখলাম মনোযোগ নষ্ট করতে হবে মাটুকোদের। যদি একটা ডাইভারশন সৃষ্টি করতে পারি, হয়তোবা সফল আক্রমণ চালাতে পারবে আমাদের বাহিনী। আমাদের ছোট্ট দলের দলপতিকে ডাকলাম, জানালাম কি করতে চাই। লোকটা খাঁটি সৈনিক, পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে রাজি হয়ে গেল ঝুঁকি নিতে। দলের সুস্থ যোদ্ধাদেরকে একত্রিত করা হলো। আহতদের রেখে গেলাম কুলিদের তত্ত্বাবধানে। ওরা সেবা শুশ্রূষা করবে, বাকিরা টিলার ঢাল বেয়ে নেমে এলাম নিচে। শহরের বাড়ি ঘর আর আমাদের মাঝে প্রায় 700-800 গজ ফাঁকা জায়গা। পুরোপুরি উন্মুক্ত হয়ে এগোতে হচ্ছে আমাদেরকে। কিন্তু কপাল ভালো, বুটিয়ানা বাহিনীর দিকে নজর সবার, পিছনে কেউ তাকাচ্ছে না। সহজেই ফাঁকা এলাকাটা পেরিয়ে এলাম আমরা। পৌঁছে গেলাম শহরের আবাসিক এলাকায়। বড় একটা বাড়ি দেখতে পেয়ে ওটা দখল করলাম আমরা। নামিয়ে দখল, ভেতরে কেউ নেই। যুদ্ধ শুরু হতেই পালিয়ে গেছি। ওই বাড়ির ভেতরে কিছুক্ষণের জন্য বিরতি নিলাম সবাই, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে নিলাম নিজেদের। তারপর একযোগে বেরিয়ে এলাম পেছন থেকে হামলা করব শহর রক্ষায় ব্যস্ত মাটুকীদের উপর। প্রথমে গুলি ছোঁড়া হলো, তারপর নাঙ্গা এসেগায় বাগিয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়ল আমাদের দলটা। কারোর সঙ্গে ঢাল নেই, এ অবস্থায় এমন আক্রমণ খুবই বিপজ্জনক। কিন্তু আর কোনো উপায়ও নেই আমাদের হাতে। মাটুকীদের মনোযোগ ফেরাতে না পারলে জয়ের আশা ছেড়ে দিতে হবে। কি আর বলবো, আমার সঙ্গী সাথীদের নিয়ে আজও গর্ব হয়। নিশ্চিত মৃত্যুর মুখে বীরের মতো ঝাঁপিয়ে পড়ল ওরা। একটাই সুযোগ আমাদের জন্য, এবারেই যা করার করতে হবে। দ্বিতীয়বার মাটুকীদের মনোযোগ ফেরানোর সুযোগ পাওয়া যাবে না। কথাটা জানা আছে সবার। আকাশ বাতাস কাঁপিয়ে হুঙ্কার ছেড়ে লড়াই বাঁধিয়ে দিল ওরা। প্রায় একই সঙ্গে সামনে থেকে ভেসে এলো মূল বুটিয়ানা বাহিনীর যুদ্ধসঙ্গীত। পিল পিল করে ছুটে এলো ওরা। মাটুকু সৈন্যরা দ্বিমুখী এই আক্রমণে হতচকিত হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই খুন হয়ে গেল অনেকে। খানিক পর নিজেদের গুছিয়ে নিল বটে, তবে তখন দেরি হয়ে গেছে। বুটিয়ানাদের আক্রমণের তোড়ে পিছু হটতে বাধ্য হল তারা। এক পর্যায়ে পারল না আর সংঘবদ্ধ থাকতে। উন্মুক্ত চিৎকার আর অস্ত্রের ঝঞ্ঝনাতে প্রকম্পিত হয়ে উঠল দিক বিদিক। ছত্রভঙ্গ মাটুকরা ঠিকমতো প্রতিরোধ করতে পারল না। তার আগেই এক একজনের ঘাড়ের উপর লাফিয়ে পড়ল কয়েকজন করে বুটিয়ানা। চোখের পলকে অনেকের ধর থেকে মাথা আলাদা হয়ে গেল, বুক থেকে বইল রক্তের ধারা। ভয়ানক লড়াই বেঁধে গেল। প্রাথমিক আঘাতটা সামলে পাল্টা আক্রমণ করার প্রয়াস চালালো মাটুকু বাহিনী, কিন্তু ততক্ষণে সীমানা পেরিয়ে অনেকখানি ভিতরে ঢুকে গেছে তাদের প্রতিপক্ষ। বুটিয়ানাদের প্রাণহানিও ঘটেছে প্রচুর, তবে তা মাটুকুদের জয়ের জন্য অপ্রতুল। লড়াই আমিও করলাম, তবে ঢাল তলোয়ার দিয়ে নয়। ওসবে অভ্যস্ত নই আমি। সুবিধাজনক একটা জায়গা বেছে নিয়ে রাইফেল আর রিভলভার থেকে প্রাণঘাতী বুলেট ছুঁড়ে চালালাম। নিজের কোনো কৃতিত্ব দাবি করব না সেই লড়াইয়ে, তবে একথা নিশ্চিতভাবে বলতে পারি, যে কোনো বুটিয়ানা যোদ্ধার চেয়ে বেশি মাটুকুকে ঘায়েল করেছে আমি সেদিন। যাই হোক, ধীরে ধীরে লড়াইয়ের জয় হতে থাকল বুটিয়ানাদের। চারদিক থেকে ভেসে আসছে শুরু করল উল্লাসধ্বনি। মাইওয়াকে চকিতের জন্য দেখতে পেলাম প্রাচীরের উপর। হাতে একটা রক্তাক্ত এসেগাই ধরে দাঁড়িয়ে আছে রুদ্রমূর্তিতে। চেঁচিয়ে সাহস যোগাচ্ছে নিজের বাহিনীকে। একই সঙ্গে গালাগাল দিয়ে 14 পুরুষ উদ্ধার করছে ওয়াম্পের আর তার যোদ্ধাদের। শেষ একটা চেষ্টা চালালো মাটুকরা। একত্রিত হয়ে পাল্টা হামলা চালালো মরিয়া হয়ে, কিন্তু তৈরি ছিল বুটিয়ানা বাহিনী। অনায়াসে ঠেকালো ওদের আক্রমণ। ঠান্ডা মাথায় মোকাবেলা করল ওদেরকে। এখানে ওখানে ছিটকে পড়তে থাকলো পরাস্ত যোদ্ধাদের লাশ। আহতদের আত্মচিৎকারে ভারী হয়ে উঠল বাতাস। লাফ দিয়ে প্রাচীর থেকে নামতে দেখলাম মাইওয়াকে। হাতের এসেগায় বাগিয়ে ছুটে গেল যুদ্ধের মাঝে। ওর সেই রণাঙ্গিনী মূর্তি দেখে হতভম্ব হয়ে গেল সবাই। চোখের সামনে যে মাটুকুই পেল, তাকেই ঘায়েল করতে থাকল মেয়েটা। এসেগায় চালিয়ে কি তার আক্রোশ! কেউ পেরিয়ে উঠল না ওর সঙ্গে। সামান্য এক নারীর এই রুদ্রতা দেখে আরো উৎসাহিত হয়ে উঠল বুটিয়ানারা। হৈ হুল্লার করে হামলা করল মাটুকুদের উপর। লড়াইয়ের সমাপ্তি ঘটল ওখানেই। একের পর এক সঙ্গী সাথীর মৃত্যু দেখে লড়বার আগ্রহ হারিয়ে ফেলল মাটুকু যোদ্ধারা।
উল্টো ঘুরে পিছু টান দিল তারা। ওদেরকে ধাওয়া করে শহরের বাইরে নিয়ে গেল বুটিয়ানারা। ধীরে ধীরে স্থিমিত হয়ে এলো অস্ত্রের ঝনঝনানি। যুদ্ধের জয় হয়েছে আমাদের। ধপ করে বসে পড়লাম মাটিতে। রুমাল বের করে কপালের ঘাম মুছলাম। বিড়বিড় করে ধন্যবাদ জানালাম স্রষ্টাকে এখনো বেঁচে আছি বলে। সত্যি বলতে কি, অসময়ে এই লড়াইয়ে জিততে পারব এমনটা কোনোদিন আশা করিনি। স্রেফ বন্ধুকে বাঁচাবার জন্য জেদের বসে যোগ দিয়েছিলাম বুটিয়ানাদের সঙ্গে। 20 মিনিট পর ফিরতে দেখলাম নালার যোদ্ধাদেরকে। ওরা এসে জানালো পাহাড়ি গুহার মধ্যে ঢুকে পড়েছে অবশিষ্ট মাটুকোরা। ওখানে ওদেরকে তাড়া করা নিরাপদ নয়। তার কোনো প্রয়োজনও নেই অবশ্য। শহর এখন আমাদের দখলে। খুব ক্লান্তি অনুভব করলাম খবরটা শোনার পর। যুদ্ধ শেষ হবার সঙ্গে সঙ্গে যেন শরীরের সমস্ত শক্তি উবে গেছে। একটা পাথরের গায়ে হেলান দিয়ে চোখ মুদলাম। হঠাৎ একটা ছায়া পড়ল আমার গায়ে। পর মুহূর্তে আমার নাম ধরে ডাকলো কে যেন। দৃষ্টি মেলে সর্দার নালাকে দেখতে পেলাম সামনে। হাতে একটা বর্ষায় ক্ষত, রক্ত ঝরছে। তবে আঘাত খুব গুরুতর নয়। মাইওয়াও দাঁড়িয়ে আছে তার পাশে, হাঁপাচ্ছে, কিন্তু সম্পূর্ণ সুস্থ। চেহারায় গর্বের ছাপ, একই সঙ্গে প্রতিহিংসা খেলা করছে। শত্রুরা পালিয়ে গেছে মাকোমাজান, বলল নালা। ওদের নিয়ে আর কোনো ভয় নেই, কিন্তু ওয়াম্বে কোথায়? আর তোমার বন্ধু, সেই সাদা বন্দিকেই বা দেখছি না কেন? কি জানি, কাঁধ ঝাঁকালাম। কাউকে জিজ্ঞাসাবাদ করা দরকার। আমাদের কাছে মাটিতে পড়ে আছে এক আহত মাটুকু, উরুতে বিশাল এক ক্ষত। তার কারণে পালাতে পারেনি। পরে পরে ক্রোকাচ্ছে। একটা বর্ষা নিয়ে তার গলায় ঠেকাল নালা। বল কুত্তা, বল, রাগী গলায় বলল সর্দার। তোদের সর্দার ওয়াম্বে কোথায়? যুদ্ধের ময়দানে ছিল না সে? জবাব দে, নইলে এক্ষুনি খুন করব তোকে। আমাকে ক্ষমা করে দিন প্রভু, কাতর গলায় বলল যোদ্ধা। সর্দারের খবর জানি না আমি। লড়াইয়ের সময় ছিল না সে, এতটুকু বলতে পারি। যুদ্ধ করার মুরুদ নেই তার। খুঁজে দেখুন, হয়তোবা তার বাড়ির ভেতর কিংবা বাড়ির পেছনের পাহাড়ি গুহাটায় ঘাপটি মেরেছে। লোকটার নির্দেশনা অনুসারে ঘাড় ফেরালাম। আমাদের কাছ থেকে মোটামুটি 400 গজ দূরে পাহাড়ি ঢালের গোড়ায় একটা প্রাচীর ঘেরা বাসস্থান দেখা যাচ্ছে। বোঝা গেল ওটাই ওয়াম্বের বাড়ি। পেছনের ঢালে মুখ বেদন করে রেখেছে বড় এক গুহামুখ। মাথা ঝাঁকালো নালা, তাকালো আমার দিকে। চলো মাকোমাজান, দেখে আসি হারামজাদা ওখানে আছে কি না। নিজের সৈন্যদের ডেকে পাঠালো সে। উল্লাসরত বুটিয়ানারা যোদ্ধাদেরকে একত্রিত করা হলো। যুদ্ধ শেষে 3 ভাগে 1 ভাগ নেমে এসেছে ওদের সংখ্যা। 200 লোককে আলাদা করল নালা। আহতদের সেবা শুশ্রূষা করবে তারা। আমার অনুরোধে নির্দেশ দেওয়া হলো আহত শত্রু সেনা, সেই সঙ্গে শহরে আটকা পড়া নারী শিশুদেরকে কোনো অবস্থাতেই হত্যা করা চলবে না, বরং সবার কাছে বার্তা পাঠাতে হবে, চাইলে জাতি ভাইদের সাহায্য করতে পারে ওরা নির্ভয়ে। নালার বিরোধ ওয়াম্বের সঙ্গে, পুরো মাটুকো জাতির সঙ্গে নয়। এরপর সচারেক যুদ্ধা নিয়ে মাটুকো সর্দারের আবাসের দিকে রওনা হলাম আমরা। আগেই বলেছি, পাহাড়ের গোড়ায় ওটার অবস্থান। প্রায় 150 একর জায়গার মধ্যে গড়ে উঠেছে মূল প্রাসাদ, আর চারপাশে আরও কটা বাড়ি। নিচু একটা দেয়াল আছে সীমানায়। ভেতরে অর্ধচন্দ্রাকৃতির মতো সাজে দাঁড়িয়ে আছে ওগুলো। মাঝখানেরটায় সর্দার নিজে থাকে, বাকিগুলো তার এক একজন স্ত্রীর জন্য। জায়গাটার প্রতিটা ইঞ্চি মাইওয়ার নক্ষদর্পণে আমাদেরকে সরাসরি প্রবেশপথে সামনে নিয়ে গেল। ওখান থেকে ভেতরে উকি দিলাম। জনমনুষ্যের সাড়া পাওয়া যাচ্ছে না। সবগুলো ঘর খালি। কড়া রোদে তেতে আছে উঠান, কোথাও কেউ নেই। শিয়ালটা গর্তে ঢুকে পড়েছে, বলল মাইওয়া। ওই গুহার ভেতরে ঘা ডাকা দিয়ে আছে, কোনো সন্দেহ নেই। হাত উঁচু করে সর্দারের বিশাল বাড়ির আর পিছনের ঢালের গুহামুখ দেখালো ও। কথাটা শুনেও যেন শুনলাম না আমি। দৃষ্টি আঠার মতো সেটে আছে সর্দারের বাড়ির সীমানায়। মাইওয়ার কথা সত্যি। খাঁটি আইভরি দিয়ে তৈরি করা হয়েছে ওটার সীমানা প্রাচীর। বিশাল বিশাল অনেকগুলো হাতের দাঁত গেঁথে রাখা হয়েছে মাটিতে। সবচেয়ে ছোট দুটো, মানে তুলনামূলকভাবে আর কি,
বসানো হয়েছে পাহাড়ের গা ঘেঁষে। ক্রমান্বয়ে ওগুলোর পরে বসানো হয়েছে বৃহৎ থেকে বৃহত্তর দাঁত। সবশেষে অতিকায় দুটো দাঁত এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে ওগুলোর ডগাটুকু পরস্পরকে স্পর্শ করে। উল্টো করে রাখা হয়েছে ভি বর্ণের মতো একটা আকৃতি সৃষ্টি হয়েছে তাতে। সেটাই বাড়ির প্রবেশের ফটক। চোখের সামনে এই দৃশ্য দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়লাম। আমার মতো যে কোনো হাতি শিকারী হবে। চোখের সামনে বাছাই করা 500-600 আইভরি পড়ে আছে, শুধু তুলে নেবার অপেক্ষা। অবশ্য ওগুলো হলো ব্ল্যাক আইভরি, মানে বছরের পর বছর রোদ বৃষ্টির অত্যাচারে বাইরের অংশ কালো হয়ে গেছে, কিন্তু তাতে কিছু যায় আসে না। উপরের স্তরগুলো চেঁচে ফেলে দেবার পরেই অনেকটুকু থেকে যাবে। পারিপার্শ্বিকতার কথা ভুলে গেলাম ক্ষণিকের জন্য। আনন্দে অতিশয্যে ছুটে গেলাম ওগুলোর দিকে। হাতে ছুরি বের করে নিয়েছি, দাঁতগুলোর গা খুঁচিয়ে বোঝার চেষ্টা করব বাইরের কতখানি নষ্ট হয়েছে কালের প্রবাহে। শীঘ্রই টের পেলাম কালো আবরণটা খুবই পাতলা। ছুরির সামান্য খোঁচাতেই বেরিয়ে আসছে খাঁটি আইভরির সফেদ দ্রুতি। আনন্দে প্রায় চেঁচিয়ে উঠতে যাচ্ছিলাম, এমন সময় কানে ভেসে এলো চাপা এক আর্তনাদ। সাহায্য চাইছে কেউ। বাঁচাও, শিশুটু ভাষায় বলে উঠল কণ্ঠটা। আওয়াজ ভেসে আসছে সর্দারের বাড়ির পিছন থেকে। আমাকে মেরে ফেলছে ওরা। সচকিত হয়ে উঠলাম। এ কণ্ঠ আমার চেনা, জন এভারির গলা ওটা। লজ্জায় ছেয়ে গেল অন্তর। আইভরি দেখে ভুলে গিয়েছিলাম বন্ধুর কথা। কি স্বার্থপর আমি! আমার এই আচরণের কারণে হয়তো প্রাণ যাচ্ছে ওর। নালা, মাইওয়া আর সৈন্যরা এগিয়ে এসেছে আমার পিছু পিছু। ওরাও শুনতে পেয়েছে এভারির আর্তনাদ। এদিকে উত্তেজিত গলায় বলে উঠল মাইওয়া। ওর পিছু পিছু ছুটলাম আমরা। ওয়াম্বের বাড়ির পাশে ঘুরে চলে গেলাম পেছনে। পাহাড়ি ঢালের গায়ে বড় একটা গুহামুখ দেখতে পেলাম। ভেতরটা প্রায় অন্ধকার। আমাদের জন্য শত্রুরা উৎপেতে আছে কিনা কে জানে, কিন্তু সেসব যাচাই করার সুযোগ নেই। ঝড়ের বেগে গুহার মুখে ঢুকে পড়লাম আমরা। কিছু দূর গিয়ে থমকে দাঁড়ালাম। আবছা আলোটা চোখে সয়ে এলে দেখতে পেলাম কি ঘটেছে ওখানে। গুহার মাঝখানটায় কাঠের পেরেক দিয়ে মেলে রাখা হয়েছে একটা শক্তিশালী সিংহ মারার ফাঁদ। আলোক স্বল্পতার মাঝেও ঝকঝক করছে ওটার দুই চোয়ালের ধারালো দাঁতগুলো। ফাঁদের পাশে চলছে ধস্তাধস্তি। বুক পর্যন্ত দাড়িওয়ালা প্রায় উলঙ্গ একজন শ্বেতাঙ্গ মানুষকে জবরদস্তি করে ওটার কাছে নিয়ে যাচ্ছে 6-7 জন মাটুকু নারী। চেষ্টা করছে ভেতরে ফেলে দেবার। একজন মাত্র পুরুষ রয়েছে ওখানে, মোটাসোটা, মাঝবয়সী, আলকাতরার মতো কুচকুচে কালো গায়ের রং। চেহারায় জানতম নিষ্ঠুরতা। ফাঁদের হাতুড়ে হাত রেখে বসে আছে সে। মেয়েরাবন্দিকে ভেতরে ছুঁড়ে ফেলার মাত্র বন্ধ করে দেবে চোয়াল দুটো। কেউ বলে না দিলেও চিনে ফেললাম এই কালো শয়তানটাকে। ওয়াম্বে, মাটুকুদের নেতা। আমাদেরকে গুহায় ঢুকতে দেখেই থমকে গেল লোকটা। কয়েক মুহূর্তের জন্য মূর্তির মতো স্থির হয়ে গেলাম সবাই। তারপর বিদ্যুৎ বেগে খেলে গেল মাইওয়ার শরীরে। এসেগায় বাগিয়ে সাক্ষাৎ মৃত্যুদূতের মতো আগে বাড়ল ও। সর্বশক্তিতে ফলা ঘোরালো ওয়াম্বের ঘাড় লক্ষ্য করে। এক কোপে ধর থেকে মাথা আলাদা করে ফেলতে চায়। কোনো মতে ঝাঁপ দিয়ে একপাশে সরে গেল ওয়াম্বে, কিন্তু পুরোপুরি রক্ষা পেল না তাতে। পায়ে পা বেঁধে গেল তার। হুড়মুড় করে পড়ে গেল সিংহের ফাঁদের ভেতর। সঙ্গে সঙ্গে খটাস করে বন্ধ হয়ে গেল দুই চোয়াল। ধারালো দাঁতে এফুর ওপুর হয়ে গেল মাটুকু সর্দারের পেট আর পিঠ। ভয়াবহ এক আর্তচিৎকার বেরোল ওয়াম্বের গলা দিয়ে। ভাগ্যের নির্মম পরিহাস। এতদিন যেভাবে অন্যদেরকে খুন করেছে ঠিক সেভাবেই আজ মরতে চলেছে সে। কপাল আরও খারাপ, দাঁতগুলো ঢুকেছে পেটে, বুকে নয়। বুকে হলে সঙ্গে সঙ্গে মারা যেত, কিন্তু এখানকার মৃত্যু হবে ধীরগতিতে। কষ্ট পেয়ে তিলে তিলে মারা যাবে সে। ওয়াম্বের দিকে তখন অবশ্য আর তাকাচ্ছে না মাইওয়া। সর্দারকে ফাঁদে ভেতরে ফেলে দিয়েই জন এবারের দিকে ফিরল। এসেগাই নিয়ে হামলা করল ওকে আটকে রাখা মেয়েগুলোর উপর। ধারালো ফলার আঘাতে একটা মেয়ের হাত দুটুকরো হয়ে গেল। সঙ্গে সঙ্গে এভারিকে ছেড়ে দিল বাকিরা। ছুট লাগাবার চেষ্টা করল গুহামুখের দিকে। খতম করো ডাইনিগুলোকে, কম কম করে উঠল সর্দার নালার গলা। না, চেঁচিয়ে উঠল এবারই। ছাড়া পেয়ে মাটিতে পড়ে গেছে ও, হাঁপাচ্ছে।
কিছু করো না, ওদের কোনো দোষ নেই, ওয়াম্বের হুকুম তামিল করছিল কেবল। একই সঙ্গে মাথা ঘুরালাম ফাঁদে আটকা পড়া মাটুকু সর্দারের দিকে। এখন অবশ্য আর ভয়ঙ্কর দেখাচ্ছে না তাকে। তীব্র ব্যথায় চেহারা কুঁচকে গেছে তার, কোকাচ্ছে করুণ ভঙ্গিতে। লোকটার মুখোমুখি গিয়ে দাঁড়ালো মাইওয়া। ঘামে ভেজা সুন্দর মুখে কাঠিন্য ভর করেছে, দু চোখে জ্বলছে নীরব আগুন। বল শয়তান, কে আমি? বলল ও। তোর অসহায় স্ত্রী, যার সন্তানকে নির্মমভাবে খুন করেছিলি, নাকি কোনো প্রতিহিংসার দূত যে তোর মৃত্যু নিয়ে এসেছে? জবাব দিল না ওয়াম্বে। ব্যথায় তরপাচ্ছে সে। কোমরের থলে থেকে কাটা হাতটা বের করল মাইওয়া, বলে চলল, এটা কি বাচ্চার হাত? কেন কাটা হয়েছে এটা? কার শরীর থেকেই বা কাটা হয়েছে? সত্যি এটা মৃত এক হাত, নাকি মৃত্যুর প্রতীক, যা তোর শ্বাস কেড়ে নেবে? কোথায় তোর যোদ্ধারা ওয়াম্বে? খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, নাকি শীতের ঝরা পাতার মতো ওরাও ঝরে গেছে? কি মনে হয় তোর, যুদ্ধে জিততে পেরেছিস? গঙ্গানি বেরোলো ওয়াম্বের গলা দিয়ে। চোখ উল্টে ফেলেছে। ভাবাত্তর হল না মাইওয়ার মাঝে। কঠিন কথাগুলো বলে যাচ্ছে ও। তুই কি এখন সর্দার আছিস ওয়াম্বে, নাকি তোর ক্ষমতার প্রতিপত্তির অবসান ঘটেছে? সব হারিয়েছিস তোর চিরশত্রুর হাতে? এখানেই বা কি করছিস? সিংহের ফাঁদের মধ্যে আটকা পড়ছিস কেন? তোর স্বপ্ন দেখছিস না তো, মহাশক্তিমান সর্দার? কাটা হাতটা ওয়াম্বের মুখের সামনে নাড়ল মাইওয়া। নাকি পুরো ওটাই ভয়ানক বাস্তব? তবে কি এক নারীর প্রতিহিংসা তোর নাকাল পেয়ে গেছে? নারীর বুদ্ধির কাছে পরাজিত হয়েছে তোর একনায়কতন্ত্র। দেখ নিজের অবস্থা। তিলে তিলে কষ্ট পেয়ে মরবি এবার। নিষ্পাপ শিশুদের খুনির কপালে এর চেয়ে ভালো কিছু ঘটতে পারে না। কথা বলতে বলতে উত্তেজিত হয়ে উঠেছে মেয়েটা। কাঁপতে কাঁপতে কাটা হাতটা দিয়ে আঘাত করল ওয়াম্বের গালে। পর মুহূর্তে চিৎকার করে নিজেই অজ্ঞান হয়ে গেল। মাটুকু সর্দারের দিকে তাকিয়ে আচমকা খুব মায়া হলো। মরার মতো ফ্যাকাশে হয়ে গেছে বেচারার চেহারা। সমস্ত রক্ত সরে গেছে মুখ থেকে। দু চোখের তারায় সীমাহীন আতঙ্ক। দৃশ্যটা আর সহ্য করতে পারলাম না। নালা, বললাম আমি, এভাবে আর চলতে পারে না। হতে পারে ও অপরাধী, তাই বলে এমন কষ্টের মৃত্যু প্রাপ্য নয় কারো। বের করে আনো ওকে ফাঁদ থেকে। না, দৃঢ় গলায় বলল বটিয়ানা সর্দার। এতদিন সবাইকে যেভাবে কষ্ট দিয়েছে সে, সেই কষ্ট এবার ও নিজেই ভোগ করুক। শুধু মৃত্যু এলে মুক্তি পাবে ও, তার আগে নয়। তাহলে মৃত্যু উপহার দাও, দ্রুত মৃত্যু, করুণার মৃত্যু। ও অমানুষ হতে পারে, তুমি তো নও। আমার এক কথায় অন্তত প্রভাবিত হল নালা। মাথা ঝাঁকিয়ে বলল, বেশ মাকুমা যান, তোমার ইচ্ছে মেনে নিচ্ছে আমি। সৈনিকদের দিকে ফিরল। তার আগে সাদা বন্দিয়ার আমার মেয়েকে বাইরে নিয়ে যাও। ধরাধরি করে এবারি আর মাইওয়াকে গুহা থেকে বের করে আনলো বটিয়ানা যোদ্ধারা। ওদেরকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন পেছন থেকে হাওমাও করে উঠল ওয়াম্বে। ক্ষমা চাইল এভারির কাছে, অনুরোধ করল ওকে বাঁচাবার জন্য। মৃত্যুর কাছে এসে বুঝি এভাবে বদলে যায় মানুষ? যাকে খানিক আগে খুন করতে যাচ্ছিল, তার কাছে সাহায্য চাইছে লোকটা। একদা দুর্মনীয় মাটুকু সর্দার পরিণত হয়েছে সাধারণ এক মানুষে, যে কোনো মূল্যে যে নিজের প্রাণ বাঁচাতে চায়। বলা বাহুল্য, তার এ অনুনয়ে মোটেই কান দিল না এভারি। ওদের পিছু পিছু গুহা থেকে বেরিয়ে এলাম আমি। কয়েক মিনিট পর ভেতর থেকে ভেসে এলো ওয়াম্বের শেষ চিৎকার। এসে গায়ের আঘাতে শিরচ্ছেদ করা হয়েছে তার। স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবলাম, জলজন্ত এক অভিশাপের হাত থেকে মুক্তি পেল বটিয়ানারা। মনোযোগ দিলাম আমার বন্ধুর দিকে। কি চেহারা হয়েছে এবারির! বয়স 40 ছুঁয়েছে কেবল, অথচ দেখাচ্ছে 60-70 বছরের বৃদ্ধের মতো। শীর্ণ শরীরে চামড়ায় পড়ে গেছে বলিরেখা। চোখ বসে গেছে কোটরে, চোয়াল ভেঙে গেছে, বেরিয়ে এসেছে বুকের হাড়। উন্মুক্ত শরীরে এখানে ওখানে হাজারো ক্ষতের দাগ। গত 7 বছর ধরে তার উপর নিয়মিত অকথ্য নির্যাতন চালিয়েছে ওয়াম্বে, স্রেফ নিজের মনোরঞ্জনের জন্য। ধাতস্থ হয়ে হাঁটু গেড়ে বসল এভারি, কেঁদে ফেলল মুক্তির আনন্দে।
জড়িয়ে ধরল আমাকে। পারলে 5-6 আর কি। বড্ড বিব্রতকর এক অবস্থা। ছিছি, তাড়াতাড়ি বলে উঠলাম। করছো কি? থামো বলছি। ঈশ্বর তোমার মঙ্গল করুক, বিড়বিড় করে বলল এভারি। ঈশ্বর তোমার সত্যিকার মঙ্গল করুন। থামতে বলছো? যদি জানতে এতগুলো বছরে কি নরক যন্ত্রণা ভুগেছে আমি। তারপর তুমি এলে, জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করলে আমাকে। কৃতজ্ঞতা না জানিয়ে কিভাবে থাকি বলো? তুমি সবসময় আমার সত্যিকার বন্ধু ছিলে। আজও আবার তা প্রমাণ করে দিলে প্রাণ বাঁচিয়ে। ধ্যাৎ, খামোখা বড় করে দেখছ আমাকে, বললাম হালকা গলায়। আমি আসলে একজন সুযোগ সন্ধানী ব্যবসায়ী। বন্ধুত্ব না, এসেছে আসলে ওই আইভরির জন্য। হাত তুলে হাতের দাঁতের বেড়াটা দেখালাম ওকে। এমন কোনো হাতি শিকারের নাম বলতে পারবে যে এগুলোর জন্য নিজের আত্মা পর্যন্ত বাজি ধরবে না? আমার ব্যাখ্যায় কান দিল না এভারি, বরং ওর মুখ দিয়ে আশীর্বাদের তুবড়ি ফুটল। সঙ্গে ফ্লাস্কে ভরা ব্র্যান্ডি দিলাম। তাড়াতাড়ি সেটা বের করে খেতে দিলাম ওকে। যদি থামাতে পারি এই আশীর্বাদের যন্ত্রণা, শরীরও খানিকটা গরম হবে ওতে ওর। কাজ হলো। ব্র্যান্ডি পেটে পড়তেই সুস্থির হতে শুরু করলো এভারি। উঠে গিয়ে ওয়াম্বের বাড়ির ভেতরে হানা দিলাম। একটা কম্বল খুঁজে নিয়ে ফিরে এলাম বন্ধুর কাছে। ওর গায়ে জড়িয়ে দিলাম এটা। এবার কিছুটা ভদ্রস্থ দেখাচ্ছে ওকে। এবার বলো দেখি, জিজ্ঞেস করলাম। ওয়াম্বে তোমাকে সিংহের ফাঁদের ভেতরে ফেলার চেষ্টা করছিল কেন? ব্র্যান্ডির ফ্লাস্ক নামিয়ে রাখল এবারই। যুদ্ধের ফলাফল ওর বিরুদ্ধে চলে যেতে শুরু করায় মাথা খারাপ হয়ে গিয়েছিল ব্যাটার। মাইওয়া নেতৃত্ব দিচ্ছে শুনে সে কি খেপা। হঠাৎ ওর এক বউ বলল আমাকে নাকি গাছের পাতায় কি যেন লিখে মাইওয়ার হাতে দিতে দেখেছে। ব্যাস, আর যায় কোথায়? ও নিশ্চিত হয়ে গেল মাটুকুতের উপর এই হামলার পেছনে আমার হাত আছে। শহরের দুর্বল অংশগুলোর খবর নিশ্চয়ই আমি পাচার করেছি শত্রুদের হাতে। জেতার তো কোনো আশা নেই, কিন্তু আমাকে শাস্তি দিয়ে মনের জ্বালা জোড়াতে চেয়েছিল। ব্র্যান্ডিতে আরেকবার চুমুক দিল ও। উফ, এতদিন পর আবার ইংরেজি শুনতে পেয়ে কি যে ভালো লাগছে। কতদিন থেকে এখানে বন্দি আছো তা জানো? জানতে চাইলাম আমি। 6 বছরেরও বেশি, সঠিক বলতে পারবো না। অনেকদিন হলো হিসেব রাখা ছেড়ে দিয়েছি। মেজর ওল্ডি আর ওর 3 বন্ধুর সঙ্গে এসেছিলাম আমি, 40 জন কুলিসহ। শয়তান ওয়াম্বে আড়াল থেকে হামলা করেছিল আমাদের উপর। সবাইকে খুন করেছিল আমাদের বন্দুকগুলো হাতিয়ে নেবার জন্য। অবশ্য অস্ত্রগুলো খুব একটা কাজে লাগেনি বেচার। ওগুলো ছিল রিচ লোডার। গর্দভেরা মাস 2-1 মধ্যে সমস্ত অ্যামিনিশন খরচ করে ফেলেছিল। এখনও আছে সব। ওয়াম্বের বাড়ির ভেতরে সাজিয়ে রাখা হয়েছে। নষ্ট হয়নি একটা বন্দুকও। আমি বেঁচে গেছি স্রেফ কপাল জুড়ে। ওরা যখন আক্রমণ করল তখন একটা রাইফেলের মেরামত করছিলাম। তা দেখে ওদের মনে ধারণা জন্মালো আমি নিশ্চয়ই অস্ত্রের কারিগর টাইপের কিছু একটা হব। তাই খুন না করে বন্দি করেছিল আমাকে। 2-2বার পালাবার চেষ্টা করেছি, ধরা পড়েছি প্রতিবারই। ভয়ানক শাস্তি পেতে হয়েছে তার জন্য। শেষবার যে চাবুক পেটা করে প্রায় মেরেই ফেলেছিল। পিঠে এখনও আছে সেই দাগ। গোপনে চিকিৎসা করে আমাকে আবার সুস্থ করে তুলেছিল মাইওয়া। সিংহের ফাঁদটা ওয়াম্বে পেয়েছে আমাদের কাছ থেকে। আমার ধারণা গত 6 বছরে 150 থেকে 200 মানুষকে হত্যা করা হয়েছে ওটাই ফেলে। ব্যাপারটা ছিল ওয়াম্বের সবচেয়ে প্রিয় শখ। ফাঁদে একজন মানুষকে আটকে বসে বসে দেখবে তার মৃত্যু। কখনো কখনো খাবার আর পানীয় দেয়া হতো হতভাগ্য মানুষগুলোকে, যাতে বেশি দিন বেঁচে থাকে ওরা, কষ্টটা প্রলম্বিত হয়। ওয়াম্বে লোভ দেখাতো নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বেঁচে থাকতে পারলে মুক্তি দেবে বন্দিকে। যদিও শেষ পর্যন্ত দিত না। সবাই ওর ফাঁদের ভেতর মারা গেছে। পাহাড়ের পেছনে স্তূপ হয়ে থাকা কঙ্কালগুলো দেখাতে পারবো আমি। পিশাচ কোথাকার। দাঁতে দাঁত পিষলাম। মনে হচ্ছে ভুলেই করেছি নাক গলিয়ে। ওকে ওখানেই তিলে তিলে মরতে দেওয়া উচিত ছিল। সামান্য হলেও তো স্বাদ পেয়েছে, বলল এভারি। তাই বা মন্দ কি, কিছুটা তো ন্যায় বিচার হয়েছে। এবার বাকি বিচার হবে নরকে। ওখানেই ঠাঁই পাবে বদমাসটা, আমি নিশ্চিত। বলতে থাকলো ও, আর আমি তা চুপচাপ শুনতে থাকলাম। মনে বিস্ময়
এতগুলো বছর ধরে কিভাবে নিজেকে প্রকৃতস্থ রেখেছে মানুষটা, যেভাবে শোনাচ্ছি ঠিক সেভাবেই অবশ্য কথাগুলো বলছিল না ও, মানে শুদ্ধ ইংরেজিতে আর কি। খুব আস্তে থেমে থেমে প্রতিটা বাক্য উচ্চারণ করছিল, যেন কিছু আটকে গেছে গলায়। ঘন ঘন ব্যবহার করছিল স্থানীয় শব্দ। দীর্ঘদিনের চর্চার অভাবে ইংরেজির বহু শব্দই ভুলে গেছে বেচারা। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হ্যারি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মাই ওয়ার প্রতিশোধ এর ৫ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।